শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সন্ধ্যায় বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। সব চ্যালেঞ্জ উতরে গণতান্ত্রিক ধারায় উত্তরণের তাগিদ। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। নির্বাচনে জয়ী হতে চাইলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ আমলের মতো হবে না এবারের ভোট। সেই আওয়ামী আমলের নির্বাচন নয়, এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন। পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি নির্বাচনের পর। 16 মাসে বিগত আমলের জঞ্জাল অপসারণের কথা বললেন প্রধান বিচারপতি। 2000 টাকা চুরি দেখে ফেলায় মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে পুলিশ। আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। 24 ঘন্টা হয়ে এলেও হদিস মেলেনি রাজশাহীর তানুরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের। জীবিত উদ্ধারের আশা ছাড়ছে না ফায়ার ফাইটাররা। 35 ফিট তারা খনন করেছে। 35 ফিটের মধ্যে আমরা যদি ভিকটিম পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। সন্ধ্যায় দেয়া হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট। একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ। ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। আগের মতো ব্যানার পোস্টার থাকবে না, তবে বিলবোর্ড করা যাবে। জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে। বিশ্লেষকদের মত, চ্যালেঞ্জ অনেক, তবু উতরে যেতে হবে গণতান্ত্রিক ধারায়। ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর, বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা। সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের। জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে, যেখানে সংস্কারের 4 প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। এই জন্যই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে। পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট। প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল। নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম। সর্বোচ্চ 20টি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী। হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে, বাট বেশিরভাগ দেশেই পোস্টার বিহীন নির্বাচন হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আচরণ বিধিমালা, সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। কিন্তু আগে থেকে কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করত। সবচেয়ে বড় পরিবর্তন জোটবদ্ধ নির্বাচনে। এবার আর ধার করা প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না। জোটের শরিক হলেও প্রার্থীদের লড়তে হবে নিজ প্রতীকেই। 20,000 টাকা থেকে জামানত বাড়ছে 50,000 টাকায়। ভোটার প্রতি খরচের সীমা 10 টাকা। দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন বর্তমান কমিশনের। এই বিশ্লেষকের মত, এবারের ভোটে চ্যালেঞ্জ অনেক। সেসব উতরে যেতে সহায়তা দরকার সকলের। 80% ভোটার যদি ভোট দেয়, তার মানে 10 কোটি ভোটার ভোট দেবে। আর 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। পলিটিক্যাল পার্টিরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, কারণ ইলেকশন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। গণতন্ত্রের পথে আবারও ফিরতে যাচ্ছে দেশ, সে অপেক্ষায় সাধারণ মানুষ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবার আওয়ামী আমলের নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ।
এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। মির্জা ফখরুল বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। তার দাবি, দেশে যাবতীয় সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে, ভালো সব অর্জনের পেছনেই রয়েছে বিএনপির অবদান, এমনটা উল্লেখ করেন মহাসচিব। যে নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়, এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি আগামী নির্বাচনের পর হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আগামী ৫ মার্চ শুনানির দিন ধার্য করে। সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে সংশোধনীর কিছু কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আপিল বিভাগকে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, প্রশ্ন ওঠে এমন রায় চান না। বিএনপির আইনজীবীরা বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী, 2 মাস পর নির্বাচন। এখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পরবর্তী সংসদের জন্য সংস্কারে জটিলতা তৈরি হবে। সংবিধানের পরবর্তী সংশোধনে মুক্তিযুদ্ধের বিষয়গুলো অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। পরে সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে, কেননা আদালত হলো সুপ্রিম এবং জুডিশিয়ারি একটা নর্মস আছে। জুডিশিয়ারির যে জাজমেন্ট, জুডিশিয়ারি যে ভার্ডিক্ট দেবেন সেই ভার্ডিক্টের উপরেই পার্লামেন্টকেও থাকতে হবে। কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে সংসদ যেই বিষয়টা দেখবে আর আদালত যেটা দেখবে সে দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আদালত দেখবেন যে পঞ্চদশ সংশোধনীটা সঠিকভাবে পাশ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করতে হলে পঞ্চদশ সংশোধনীর বেশ কটি ধারা বিলুপ্ত করতে হবে। সেগুলো নিয়ে কিন্তু এখন শুনানি আর শেষ হয়নি, সেগুলো একটা অস্পষ্ট অবস্থায় রয়ে গেছে। গত 30 নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশের মাধ্যমে 25 বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। আজ উদ্বোধন হবে সুপ্রিম কোর্ট সচিবালয়। দুপুরে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন 4-এর 2টি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে প্রধান বিচারপতি 8 সদস্য বিশিষ্ট একটি পরিকল্পনা উন্নয়ন কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন এবং সচিবালয়ের কার্যক্রমের জন্য গত 7 ডিসেম্বর 489 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়। গত 30 নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করে সরকার। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে এই মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেন 1 জন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট সাক্ষী 38 জন। এই মামলায় বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল। এছাড়া আজ গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মামলায় অপর আসামি শেখ হাসিনা। এছাড়া যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ বিভিন্ন মামলায় আরও 10 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে মামলায় সাক্ষী হচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি।
তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ সময় সাদিক কায়েম জানান, ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেন তৎকালীন ভিসি মাকসুদ কামাল। তার নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি, হাত বোমা ছোড়া হয়। এমনকি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসা নিতেও বাধা দেয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সন্ধ্যায় ঘোষণা হতে যাচ্ছে। আমরা এই বিষয়ে জানবো। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, সন্ধ্যায় ঘোষণা হতে যাওয়া তফসিলে কি কি থাকছে একটু বিস্তারিত জানতে চাই। লোপা, সন্ধ্যায় যে তফসিলটি ঘোষণা হতে যাচ্ছে সেখানে আসলে নির্বাচনের সময়সীমা এবং এই তফসিল ঘোষণার পর আসলে নির্বাচন কমিশন ঠিক কতটুকু সময় পাবে এবং এই যে নির্ধারিত সময়টুকু, এই নির্ধারিত সময়টুকুর মধ্যে কমিশন এবং রাজনৈতিক দল এবং যারা প্রার্থী, যারা মনোনয়ন প্রত্যাশী, রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন আসনে, তাদের আসলে কি করণীয় সেগুলো হচ্ছে এবারের তফসিলে থাকবে। তবে এবারের তফসিলে যেহেতু গণভোট একটি বিষয় থাকছে, সেহেতু গণভোটের ব্যাপারেও কিন্তু বলা হবে এবং যেহেতু আমরা দেখেছি যে আসলে একটি গণঅভ্যুত্থানের পর নতুন একটি সরকার এসেছে এবং সেই সরকারকে আসলে নির্বাচনের জন্যই আসলে তারা অনেকদিন ধরে বলে আসছেন, সেক্ষেত্রে আসলে এই নির্বাচনে এবং গণভোট নিয়ে বেশ কিছু বিষয় থাকবে। একই সাথে সহযোগিতা চাওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দল এবং ভোটারদের কাছ থেকে। তেমনটাই কিন্তু এর আগে আমরা আভাস পেয়েছি এবং এর আগে আমরা দেখেছি যে গতকালকে আসলে বিভিন্ন গুঞ্জন থাকলেও আসলে আজকে সন্ধ্যা 6টায় হতে চলেছে এই তফসিল। আমরা আগারগাঁওয়ের আশপাশে বিভিন্ন মানুষজন যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছি তাদের আসলে অনুভূতিটা কি এখন আজকে আসলে তফসিল হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে আসলে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং এক ধরনের দ্বিধা, সংশয় ছিল যে আসলে এই নির্বাচনটিকে ঘিরে এবং সবারই আসলে সেদিকেই তাদের নজর ছিল। তবে যেহেতু আজকে আসলে সন্ধ্যা 6টার সময় তফসিলটি ঘোষণা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা অন্য ধরনের কোনো সংশয়ের অবকাশ থাকছে না। সেহেতু বলা যায় যে সেই তফসিলের পরই আসলে ভোটের ট্রেনে উঠে যাবে নাসিরউদ্দিন কমিশন। লোপা। তানভীর মৌসুম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর তেজগাঁও কলেজে আবাসিক হল ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করছে তারা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্রদলের হামলায় তাদের সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। এছাড়াও এ হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তা হত্যা মামলায় রূপান্তরের দাবি শিক্ষার্থীদের। সড়ক অবরোধের কারণে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের আশ্বস্ত করে সড়ক ছেড়ে দিতে বলেন, কিন্তু সহপাঠীর হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানান শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনী এটাকে এখনো হত্যাকাণ্ড বলে স্পষ্ট বিবৃতি দিচ্ছে না। তারা বলছে এটা হত্যাকাণ্ড হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। যা দেখেছি আমরা, প্রকাশ্যে খুন করা হয়েছে, ছেলেটা 4টা দিন আইসিইউতে লড়েছে। এই আন্দোলনগুলো আমাদের মোটেও পছন্দ না। এই হচ্ছিল কথা। এইগুলি আন্দোলন করবে, রাস্তা সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? এই আন্দোলনটা একবারে জঘন্য, মানে ভোগান্তি শুধু না, একবারে পুরা মানুষের জীবনযাত্রা একবারে শেষ। বিদেশে যারা আছে, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চায়, তারা জীবনে আসবে না। দর্শক, এ বিষয়ে আরো জানবো সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছ থেকে। বিজয়, শিক্ষার্থীরা কি বলছেন আর সড়কে যান চলাচলের কি অবস্থা দেখছেন? লোপা, কিছুক্ষণ আগেই কিন্তু তারা যে সড়ক অবরোধ করেছিল সেই অবরোধ কিন্তু তুলে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিকই বলা চলে। তবে তাদের আন্দোলনের জন্য যেই পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছিল, সেই যানজট কিন্তু ছাড়তে কিন্তু বেশ সময় লেগেছে। এখন কিছুটা স্বাভাবিক। তবে কিছুক্ষণ আগেই তারা সড়ক অবরোধ ছেড়ে তারা কলেজের ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি বৈঠকে বসেছে। সেখানে তারা একটি সমঝোতার চেষ্টা করছে এবং মূলত তারা যে আন্দোলনটি করে, তারা হচ্ছে মূলত আন্দোলন করে তাদের ছাত্র হত্যা প্রতিবাদের দাবিতে। তাদের শিক্ষার্থীদের দাবি যে ছাত্রদলের হামলায় সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং এই হত্যায় যারা জড়িত আছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার তারা দাবি জানান। এবং এই জন্যই কিন্তু তারা আসলে ফার্মগেটের যে 4 রাস্তার যে মোড়টি রয়েছে সেই মোড় কিন্তু তারা অবরোধ করে এবং ফলে যে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় চলাচল, ফলে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়।
আমার কিছু শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলেছেন যে তারা যতক্ষণ পর্যন্ত না এই বিচারের আওতায় আনবে, তারা পরবর্তীতে আবারও এই ধরনের আন্দোলনের ডাক দিতে পারে, তারা আবারও সড়ক অবরোধ করতে পারে। তবে এখন পর্যন্ত ভেতরে মিটিং চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। মিটিং শেষে আমরা আসলে বলতে পারবো যে তাদের পরবর্তী কর্মসূচি আসলে কি হবে। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টাকা চুরিকে কেন্দ্র করেই মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা, এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2000 টাকা চুরি করে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয় নিহত লায়লা আফরোজের। পরে তাকে পুলিশে দিতে চাইলে হত্যা করে আয়েশা। হত্যার পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরি করেছিল সে। গেল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করে গৃহকর্মী আয়েশা। হত্যার 3 দিনের মধ্যেই বুধবার ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করা হয় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে। যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই। তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারে 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাকবিতণ্ডা করে, সে তারপরে নাও আসতে পারতো, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। রাজশাহীর তানুরে গভীর নলকূপে পড়ে যাওয়ার 23 ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি 2 বছরের শিশু সাজিদকে। ফায়ার সার্ভিস জানিয়েছে 35 ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, 35 ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর 1:45 থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। বর্তমানে কাজ করছে মোট 8টি ইউনিট। কূপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি খননের কাজ ও সুড়ঙ্গ তৈরি করে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস। এখন এক্সকাভেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের ফায়ার ব্রিগেডের আমাদের ইউনিট নামছে। আমরা যে 35 ফিট তারা খনন করেছে, 35 ফিটের মধ্যে যদি আমরা ভিকটিম যদি পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে। অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিক আছে প্রায় 30-35 ফিট, সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব। দর্শক, এ বিষয়ে আমরা জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, খুবই দুঃখজনক একটি ঘটনা, 23 ঘণ্টা পেরিয়ে গেল। উদ্ধার তৎপরতা সম্পর্কে একটু জানতে চাই, কতদূর এগুলো, আর ফায়ার ফাইটাররা শিশুটিকে পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? লোপা, উদ্ধার তৎপরতা তো চলছেই এবং দুঃখজনক একই সঙ্গে মর্মান্তিক এই ঘটনাটি আসলে মানে চারপাশে একটি শোকের আবহ বিরাজ করছে। উদ্ধার তৎপরতা কিন্তু চলছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা এখানে এসেছেন ঢাকা থেকে, তাদের অপারেশনসের পরিচালক, তিনি আমাদের খুব ছোট্ট করে একটি কথা বলেছেন যে তারা আসলে যতটা সম্ভব অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে আসলে যত সময় গড়াচ্ছে যে আশাবাদটা ছিল সেখানেও খানিকটা সংশয় আশঙ্কা দোলা দিতে শুরু করেছে মানুষের মধ্যে। আসলে কি হয় একটা ব্যাপার, কিন্তু যারা এখানে উদ্ধারকর্মী আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত আশাবাদী এবং তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত আশা করেন যে এটি সফলভাবে অক্ষত অবস্থায় শিশুটিকে তারা উদ্ধার করতে পারবেন। এখন উদ্ধার কাজের যে সর্বশেষ পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি হচ্ছে আসলে এর আগে 35 ফুট পর্যন্ত যে 6 ইঞ্চি যে ব্যাসের যে পাইপ, সেই পাইপটি দিয়ে যে সুড়ঙ্গতে নেমে যে চেষ্টা করা হচ্ছিল, সেই 35 ইঞ্চি পর্যন্ত যাওয়ার পরে পাইপটা থেমে গিয়েছিল। এখন কিন্তু আবার পাইপটা নতুন করে 40 ফুট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নতুন করে ক্যামেরা, যেটি আসলে এই উদ্ধারকর্মীদের যে অর্থাৎ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে অত্যাধুনিক একটি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা প্রবেশ করানো হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনও পর্যন্ত আমরা যেটি জেনেছি যে 40 ফুট গভীর পর্যন্ত সেই ক্যামেরা আসলে শিশুটির কোনো সন্ধান দিতে পারেনি এবং সেখানে আছে এরকম কোনো সম্ভাবনা আমাদেরকে কথা বলতে পারেননি এখানকার উদ্ধারকর্মীরা। তবে একটি বিষয়, এখানে যারা উদ্ধারকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই
যে গর্তটি, যে গভীর নলকূপের, সেটি আসলে 100 থেকে 150 ফুট বা তারও বেশি গভীর হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে কতটা গভীরে, কতটা নিচে এই শিশুটি আসলে চলে গেছে সেটির উপরে আসলে নির্ভর করছে কতটা সময় এখানে উদ্ধারে লাগতে পারে এবং পরিস্থিতি আসলে কি অবস্থায় যেতে পারে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি এরকমই ছিল। লোপা। শিবলি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে তাহমিদ খান নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বারুইরহাট পৌরবাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসেছিলেন হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জুবায়ের। এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা না নামানোয় জুবায়েরকে লাথি মারে লিটন। পরবর্তীতে এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় তাহমিদ সহ অন্তত 10 জন আহত হন। রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাহমিদের। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। পুলিশ বলছে নিহত তাহমিদ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যদিও পরিবার বলছে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা জানিয়েছেন তাহমিদ ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বৈষম্য বিরোধী প্রথম সারি একজন যখন ছিল, যখন সরকার পতন হয় এরপর থেকে এর পিছনে অনেকজনই লেগেছিল, ওকে কিভাবে কি করা যায়, কিভাবে ইয়ে করা যায়, এবং এরপর পরে ওর প্রায় কয়েকবার ওর উপর হামলা হয়। ছেলে পড়ালেখা করে, এতটুকু জানি। আগে হাফেজ বানাইছি, এরপরে এখন জানালে পড়াতেছি। তো এই কোনো দল রাজনীতিকের সাথে তো জড়িত নাই। জামালপুরের সরিষাবাড়িতে এক র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সিমলা বাজারের গণময়দান এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, র্যাব 2 এর সহকারী উপপরিদর্শক মহর উদ্দিনের স্ত্রী লিপি আক্তার 3 সন্তানকে নিয়ে সরিষাবাড়ির বাসায় থাকতেন। 2 ছেলে নানা বাড়িতে যাওয়ার রাতে মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন লিপি। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। মালামাল লুটের বিষয়টি টের পান লিপি। এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও র্যাব। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। তার ওয়াইফ লিপি আক্তার চোরের ভিতরে প্রবেশ করার বিষয়টি টের পাইলে চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে, পরে তার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঋণ বিতরণ কমছে ক্ষুদ্র মাঝারি শিল্পে। চলতি বছরে মোট ঋণের 25% এসএমই খাতে দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে 17%, যা লক্ষ্যমাত্রা থেকে 8% কম। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ বিতরণের চেয়ে সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী, যে কারণে এসএমইতে কমছে ঋণের পরিমাণ। যদিও ব্যাংকাররা বলছেন, ব্যবসা ভালো না থাকায় উদ্যোক্তাদেরও ঋণের চাহিদা কম। তাছাড়া অনেক ব্যাংকের ঋণযোগ্য তহবিলের ঘাটতি আছে বলেও জানান তারা। অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র, কুঠির এবং মাঝারি শিল্পের অবদান সবচেয়ে বেশি। এই গুরুত্ব বিবেচনায় এ খাতে ঋণ বিতরণ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এবছর এ খাতে ঋণ বৃদ্ধির বদলে উল্টো কমেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে চলতি বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ দিয়েছে 18,22,000 কোটি টাকা। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেওয়া হয়েছে 3,10,000 কোটি, যা মোট ঋণের 17.04%। আগের বছর এ হার ছিল 18.4%। ব্যাংকাররা বলছেন, ব্যবসা বাণিজ্যে এক ধরনের মন্দা চলছে, যার প্রভাব পড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও। তাছাড়া খেলাপি ঋণ নিয়েও অস্বস্তিতে রয়েছে বেশিরভাগ ব্যাংক, যে কারণে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক তারা। প্রতিটা ব্যাংক তো এখন ইজ নাও শেকি টু আপনার ফাইন্যান্সের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি তো আর আই ক্যানট অ্যাবজর্ব এ সিঙ্গেল টাকা মোর ক্লাসিফাইড লোন। তা আমি আগে যতখানি না দেখতাম, এখন একটা প্রপোজাল দেখতে গেলে আমি 14 বার চিন্তা করি। এখন তো আমরা একটা স্বাভাবিক অবস্থায় নাই, অনেকে কিন্তু স্থবির হয়ে আছে বিকজ অফ দিস পলিটিক্যাল সিচুয়েশন। ইলেকশন হয়, এরপরে দেখবেন যে একটা ম্যাসিভ ইনশাল্লাহ একটা হবে, ইনভেস্টমেন্ট আসবে, ডোমেস্টিক ইনভেস্টমেন্টই আসবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণ কমে যাওয়ায় চিন্তিত অর্থনীতিবিদরাও। বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়বে উৎপাদন ও কর্মসংস্থানে। অনিশ্চয়তার কারণে চাহিদা কিছুটা কমলেও এ খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোরও অনাগ্রহ আছে বলেও মনে করেন তারা। ব্যাংকগুলো বর্তমান সময়ে আপনি দেখেন যে ব্যাংকগুলো কিন্তু
বেসরকারি খাতে ঋণ প্রদানের চেয়ে তারা কিন্তু বর্তমান সেফ তারা করতেছে কি আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার এই যে ট্রেজারিজ বন্ড এইখানে তারা বিনিয়োগ করছে, কারণ এখানে বিনিয়োগের রেটটাও মোটামুটি ভালো। কাজেই তারা কষ্ট করে আর এই বর্তমান পরিস্থিতিতে তারা আপনি এসএমই খাত বলেন বা বেসরকারি খাতে ঋণ বলেন, তাতে তারা অত আগ্রহী হচ্ছেন না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণ বাড়াতে চাই বাংলাদেশ ব্যাংক। এজন্য একটি লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেটি অর্জন করা সম্ভব হয়নি। ব্যাংকগুলোর নিজের স্বার্থেই ছোট শিল্পে ঋণ বিতরণ বাড়ানো দরকার বলেও মনে করে নিয়ন্ত্রক সংস্থা। শুধুমাত্র আইন দ্বারা বল প্রয়োগ করে এটা অর্জন করা সম্ভব হবে না। ব্যাংক যদি নিজের থেকে ধারণা বোধ না করে যে আমাদের কর্পোরেট ঋণের ক্ষেত্রে অভিজ্ঞতা খুব বেশি ভালো না, অতএব আমরা যদি সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়াতে পারি তবে ব্যাংকিং ব্যবসাও বাড়বে, প্রসারিত হবে। অনেক প্রান্তিক পর্যায়ে আমরা আমাদের ব্যাংকিং সেবাটাকে নিয়ে যেতে পারবো। কটেজ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণ বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুদক কোনো ব্যবস্থা নেয়নি, এই অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ। সকালে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ। তিনি বলেন, দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতি করেছে, এই দায় তারা এড়াতে পারে না। দুর্নীতির বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করলেও তা অন্ধকারে। দুজন যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় যুব অধিকার পরিষদ। আগামী বৃহস্পতিবার ইসিতে স্মারকলিপি দেবে সংগঠনটি। এই যে উপদেষ্টারা নির্বাচনের শেষ সময়ে এসে তফসিলের ঠিক আগ মুহূর্তে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করবার চেষ্টা করছেন, তাদেরকেও এই নির্বাচন থেকে বিরত থাকতে হবে, কারণ তারা উপদেষ্টা থাকাকালীন সময়ে তাদের পিওরা দুর্নীতি করেছে তাদের ক্ষমতাকে ব্যবহার করে। গভীর সংকটে সুতা শিল্প বন্ধ হয়েছে 40 ভাগ কারখানা, বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক কর্মচারী। আর এই পরিস্থিতি উত্তরণে সরকারের সহযোগিতা চেয়েছেন স্পিনিং মিলের শ্রমিক কর্মচারী কর্মকর্তারা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী কর্মকর্তারা জানান, চালু থাকা কারখানাগুলো বন্ধ হবার পথে। কোভিড, ইউক্রেন যুদ্ধ, ডলার বাজারে অস্থিরতা, জ্বালানি সংকটের কারণে ধারাবাহিকভাবে উৎপাদন খরচ বাড়ছে। বৈশ্বিক প্রতিযোগিতায় মোকাবেলা করতে হচ্ছে নানামুখী চ্যালেঞ্জ। শিল্প এবং অর্থনীতির ধস ঠেকাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। বলেন, রফতানি পণ্যের ক্ষেত্রে 70% কাঁচামাল স্থানীয় উৎস থেকে খরচ করা প্রয়োজন। শিল্প আধুনিকায়নের জন্য 5% সুদে 10 বছরের জন্য বিশেষ ঋণ প্রদানের দাবি জানান শ্রমিক কর্মচারীরা। বলেন, উৎপাদন সক্ষমতা পূর্ণ মাত্রায় ব্যবহার করতে প্রণোদনা প্রয়োজন। 15 থেকে 20 লক্ষ স্পেন্ডের নতুন করে ইনস্টল হয়েছে এবং সবগুলা ফ্যাক্টরি এখন ব্যাংকের লোন দিতে পারতেছে না। অনেকগুলো ফ্যাক্টরি তারা এখন পুরোপুরি ইনস্টলেশন করতে পারতেছে না। অসংখ্য দাবিও না, 5টা দাবি যদি সরকার ইমিডিয়েটলি বাস্তবায়ন করে, অন্ততপক্ষে এই দেশের শিল্প কারখানাগুলো বেঁচে যাবে এবং লক্ষ লক্ষ লোক কর্মসংস্থানে থাকতে পারবে এবং শিল্প মালিকগুলা, উদ্যোক্তারা বেঁচে যাবে। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি জিআই স্বীকৃতির পর বিশ্বমঞ্চে নতুন করে স্বীকৃতি পাওয়ায় তাঁত শিল্পে যোগ হয়েছে নতুন এক মাত্রা। বিলুপ্তির পথে থাকা হাতে বোনা শাড়ি নিয়ে আবারও নতুন উদ্যমে স্বপ্ন দেখছেন কারিগররা। স্বীকৃতি পর্যন্তই নয়, টাঙ্গাইল শাড়িকে আরও সমৃদ্ধি করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। তাঁতের শব্দ আর সিঁদুর রাঙা লাল সোনালী সুতোয় তাঁতির শৈল্পিক ছোঁয়ার মিশেলে তৈরি হবে অসামান্য এক শিল্পকর্ম। টাঙ্গাইল শাড়ি বিলুপ্তির ভয় কাটিয়ে স্বীকৃতি পেল বিশ্বমঞ্চে। টাঙ্গাইল শাড়ি জামদানি সিল্ক, বালুচুরি বা তোসরের মতো হরেক রকমের নান্দনিক নকশা আর আরামদায়ক হয় নারীদের পছন্দের তালিকায় থাকে শীর্ষস্থানে। অথচ যুগের পর যুগ ঐতিহ্যকে ধারণ করে আসে এসব শিল্পকর্ম হারানোর পথে। আধুনিকতার অগ্রগতিতে সে খবর যেন অনেকটাই চাপা পড়েছিল। শাড়িটা বিখ্যাত জানি, তাঁতের শাড়ির জন্য টাঙ্গাইল অনেক বিখ্যাত, এই জন্য আসলাম আমরা। নারীকে শাড়িতেই মানায়, তাই আমরা এই তাঁতের শাড়ি আমার আপুর থেকে আমি দেখে এখানে আসছি। এতদিন আমরা এগুলা কিছু পাইনি, জিআই পণ্য পেলাম, এরপরে আবার ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে আমরা খুবই আনন্দিত।
মেশিনের তৈরি কাপড়ের কারণে চাহিদা কমছে হাতে তৈরি কাপড়ের, কঠিন হয়ে পড়েছে কাজ এবং ন্যায্য মজুরি পাওয়া। একসময় তাঁতের শব্দে মুখর জেলার পাথরাইলের তাঁতপল্লীও চলছে ধুকে ধুকে। তাঁত শিল্পে বহুত সমস্যা, এই তাঁতের জন্য পাওয়ারলুম হ্যান্ডলুম এগুলি দিকে একদম মসল বানিয়ে দিছে। এদের যদি সরকার কোনো একটা ভাতা সিস্টেম বা যে কোনো একটা সিস্টেম করতো তাহলে এই তাঁত শিল্পটা বেঁচে থাকতো। টেনশন দেওয়া উচিত যে এরা বুড়া হয়ে গেছে গা, কত বছর ধরে তাঁত নাই, কিছু কিছু বোনাস দেওয়া উচিত। 83 সালে থেকে কাজ করতেছি, এই একই কাজ স্বীকৃতির বিষয়ে শুনতেছি, কিন্তু আমাকে তো কোনো লাভ হইতেছে না। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত হওয়ায় আনন্দিত এই শিল্পের সাথে জড়িতরা। আবার নতুন করে ব্যবসায় সমৃদ্ধির আশায় বুক বেঁধেছেন তারা। টাঙ্গাইল শাড়িটা তো আমাদের বাপ দাদার আমল থেকেই সারা পৃথিবী এই টাঙ্গাইল শাড়িটাকে চেনে, কিন্তু আমরা নতুন করে একটা প্রাণ খুঁজে পেলাম। কারণ আমাদের যে 5,500 তাঁত ছিল, প্রায় অনেক তাঁতি বিলুপ্তির পথে ছিল এবং প্রায় অর্ধেকের নিচে নেমে আসছে বিভিন্ন র মেটেরিয়ালের কারণে, শ্রমিক সংকটের কারণে। সব দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের গভর্নমেন্ট যদি একটু একটা পরিকল্পনা করে, আমরা তো তাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না, আমাদের যদি একটা পরিকল্পনা করে, আমাদের নিয়ে যদি একটা সুন্দরভাবে একটা সেট আপ সৃষ্টি করে, তাহলে কিন্তু আমরা এটার সুফলটা আমরা 2030-32-এই পাবো। টাঙ্গাইল শাড়ি শুধু ফ্যাশন নয়, গর্বিত সংস্কৃতিরও পরিচয়। ইউনেস্কোর মঞ্চে এই শাড়ির জয়যাত্রা বস্ত্রের সাথে কারিগরদের নিরলস সাধনারও জয়। সম্ভাবনাময়ী এই পণ্যের অগ্রযাত্রা আরও দূর এগিয়ে নিতে সকলের সহায়ক ভূমিকার দাবি তাঁতি ও ব্যবসায়ীদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। ইসরায়েলের জন্য বিশাল বরাদ্দ রেখে প্রতিরক্ষা বিল পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। আয়রন ডোম, ডেভিড স্লিং প্রতিরক্ষা কর্মসূচিতে অব্যাহত থাকবে অর্থায়ন। এছাড়া অস্ত্র নিষেধাজ্ঞার জেরে তেল আবিব চাপে পড়লে আইনগতভাবে পাশে দাঁড়াবে ওয়াশিংটন। আগামী অর্থবছরে সামরিক খাতে মোট বরাদ্দ $901 বিলিয়ন। সেখান থেকে ইউক্রেনকে দেয়া হবে $800 মিলিয়ন সহায়তা। 1961 সাল থেকে যে কয়টি বিল কোনো বাধা ছাড়াই পাশ হয়ে আসছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, তার মধ্যে একটি প্রতিরক্ষা বিল, যা পরিচিত জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন বা NDAA নামে। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে বিলটি। 2026 অর্থ বছরে সামরিক বাজেট ধরা হয়েছে $901 বিলিয়ন। 3086 পৃষ্ঠার বিলটিতে চীন রাশিয়ার সাথে অস্ত্র প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সামরিক বাহিনীর সদস্যদের বেতন ভাতা সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এই বিল সামরিক সদস্যদের বেতন বৃদ্ধি, আবাসন ব্যবস্থার উন্নয়ন, উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এটি তাদের আরও আধুনিকীকরণেও ভূমিকা রাখবে। আগামী অর্থবছরে NDAA এর মাধ্যমে সুরক্ষিত জাতি গড়ে তুলতে সামরিক বাহিনীকে শক্তিশালী করা হবে। রাশিয়ার হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগামী 2 বছরে $400 মিলিয়ন করে মোট $800 মিলিয়ন সামরিক সহায়তা পাবে ইউক্রেন। বাল্টিক অঞ্চলের নিরাপত্তায় লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার প্রতিরক্ষা খাতে $175 মিলিয়ন সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এই বিল আইনে পরিণত হলে ইউরোপে কমপক্ষে 76,000 মার্কিন সেনা থাকতে হবে, মোতায়েন রাখতে হবে সর্বাধুনিক সব অস্ত্র সরঞ্জাম। ট্রাম্প প্রশাসনের এই প্রতিরক্ষা বিলে সবচেয়ে বেশি সহায়তা পাবে ইসরায়েল। নিঃস্বার্থ বন্ধুর মতো তেল আবিবের আয়রন ডোম, ডেভিড স্লিং প্রতিরক্ষা কর্মসূচিতে সম্পূর্ণ অর্থায়ন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। গাজা ও পশ্চিম তীরে আগ্রাসনের জেরে বিভিন্ন দেশের অস্ত্র নিষেধাজ্ঞায় যখন চাপে ইসরায়েল, তখন তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। বিলে বলা হয়েছে, অস্ত্র নিষেধাজ্ঞার জেরে ইসরায়েলের নিরাপত্তা দুর্বলতা তৈরি হলে তা মূল্যায়ন করে যথাযথ ব্যবস্থা নেবে ওয়াশিংটন। এই বিল পর্যালোচনার জন্য এখন পাঠানো হবে সিনেটে। সেখানে পাশ হলে মার্কিন প্রেসিডেন্ট সই করে তা আইনে পরিণত করবেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। উইন্ডিজ নিউজিল্যান্ড টেস্টের খবর। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের বিপক্ষে 73 রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। ক্যারিবীয়দের 205 রানের জবাবে 278 রানে থামে কিউইদের ইনিংস।
নিজেদের দ্বিতীয় ইনিংসে 41 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডিজ। বিনা উইকেটে 24 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কেমার রোচ উদ্বোধনী জুটি ভাঙেন টম লাথামকে ফিরিয়ে। এরপর 67 রানের জুটি গড়েন কনওয়ে ও উইলিয়ামসন। এই জুটির পথে কাটা হয়ে দাঁড়ান ফিলিপ। উইলিয়ামসনকে ফেরান 37 রানে। ইনিংস লম্বা হয়নি রাচি রাভিন্দ্রার। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা কনওয়ে 60 রানে ফেরার পর দলের হাল ধরেন মিচেল। 61 রান করে তিনিও সাজঘরে ফেরেন শেল্ডের শিকার হয়ে। চেজের সামনে টিকতে পারেননি ফিলিপসও। শেষ পর্যন্ত 278 রানে থামে কিউইদের ইনিংস। 73 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে উইন্ডিজ। 2 উইকেট হারিয়ে 32 রান করে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবীয়রা।